আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও কেন নিজের তেল ব্যবহার করতে পারে না? এর কারণ কি? এটি ঠিক এমন একটি ব্যাপার যে একজন ব্যক্তি তার নিজের জমিতে গম ফলায়, কিন্তু নিজের ব্যবহারের জন্য তাকে অন্যদের সামনে হাত পাততে হয়। আমরা যে পৃথিবীতে বাস করি সেখানে যা কিছু দেখা যায়, বাস্তবতা প্রায়শই তার সম্পূর্ণ বিপরীত হয়। একইভাবে প্রতি বছর চীন থেকে লাখ লাখ কন্টেনার আমেরিকায় তো যায়, কিন্তু সেখানে সেগুলোকে আবর্জনার মতো ফেলে দেওয়া হয় কেন? আর এসবের মাঝে ইরান কিভাবে এবং কেন বোয়িং 777 বিমান পাচার করে? বিশ্বের লুকানো সত্যের ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। দর্শকবৃন্দ, আপনারা কি জানেন যে প্রতি মুহূর্তে সমুদ্রে প্রায় ৩ লাখের মতো জাহাজ ভাসমান থাকে? এর মধ্যে অয়েল ট্যাঙ্কার, এলপিজি, এলএনজি ক্যারিয়ার, টাগবোট এবং যাত্রীবাহী জাহাজের পাশাপাশি এমন সব জাহাজও রয়েছে যার সাহায্যে বিশ্বের অর্থনীতির চাকা ঘোরে। আর তা হলো কন্টেনার শিপ। বিশ্ব বাণিজ্যের ৯০% সমুদ্রপথের উপর নির্ভরশীল। পরিসংখ্যান অনুযায়ী প্রতি মিনিটে ৬ থেকে ৮,০০০ কন্টেনার শিপ সমুদ্রে চলাচল করছে। অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেমের সাহায্যে আজকাল এগুলোকে রিয়েল টাইমে ট্র্যাকও করা যায়। আপনি যদি মেরিন ট্রাফিক বা ভেসেল ফাইন্ডারের মতো ওয়েবসাইটগুলোতে যান, তবে পুরো সমুদ্র ছোট ছোট আলোয় ভরা দেখতে পাবেন। প্রতিটি আলো একটি করে বিশাল জাহাজ, যার উপর লাখ লাখ ডলারের পণ্য বোঝাই করা আছে। এই কন্টেনার শিপগুলোর মধ্যে বেশিরভাগই চীন থেকে বের হয়ে ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত যায়। অবাক করার বিষয় হলো, প্রতিটি জাহাজে গড়ে ৫,০০০ কন্টেনার থাকে। সেই হিসেবে প্রায় ৪ কোটি কন্টেনার সব সময় সমুদ্রে ভ্রমণ করছে। আমাদের জামা কাপড় থেকে শুরু করে মোবাইল ফোন পর্যন্ত সব কিছুই কোনো না কোনো সময় এই কন্টেনারগুলোতে করেই আমাদের কাছে পৌঁছেছে। দেখতে তো সব কিছু স্বাভাবিকই মনে হয়, একদিক থেকে পণ্য এলো আর অন্যদিকে খালি কন্টেনার ফিরে গেল। কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক বেশি বিস্ময়কর এবং উদ্বেগজনক। আমাদের বিশ্বের বাণিজ্যের ভারসাম্য বা ট্রেড ব্যালেন্স একদম নষ্ট হয়ে গেছে। চীন বিশ্বের কাছে এত পরিমাণ পণ্য বিক্রি করে যে তাদের ওখান থেকে ভরা কন্টেনারের বন্যা বয়ে যায়। শুধু ২০২৩ সালের কথাই যদি ধরা হয়, তবে চীনের ট্রেড সারপ্লাস ছিল ৮২৩ বিলিয়নেরও বেশি। অর্থাৎ এই বছর চীন $৩,৩৮০ বিলিয়ন পণ্য রপ্তানি করেছে এবং $২,৫৫৭ বিলিয়ন পণ্য আমদানি করেছে। তাই অবশিষ্ট থাকে ৮২৩ বিলিয়ন। সমস্যা তখন শুরু হয় যখন চীন থেকে বের হওয়া কন্টেনারগুলো আমেরিকা বা ইউরোপে পৌঁছায়। যেখানে চীনের সারপ্লাস ৮২৩ বিলিয়ন, সেখানে পুরো ইউরোপ মিলিয়ে তা মাত্র ৪১ বিলিয়ন, অর্থাৎ চীনের চেয়ে ৯৫% কম। কিন্তু যখন এই কন্টেনারগুলো আমেরিকায় পৌঁছায়, তখন সেখানকার পরিস্থিতি আরও খারাপ। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় ভোক্তা বা কনজিউমার, অর্থাৎ এখানে আমদানি এবং রপ্তানির কোনো ভারসাম্য নেই। আমেরিকা আমদানি বেশি করে এবং রপ্তানি কম, যার অর্থ হলো এখানে কন্টেনার তো আসে প্রচুর, কিন্তু ফেরত পাঠানোর জন্য পর্যাপ্ত পণ্য থাকে না। মার্কিন বন্দরে আসা কন্টেনারগুলোর মধ্যে ৪০%ই ভরা অবস্থায় ফেরত যায়। তাহলে প্রশ্ন জাগে, বাকি ৬০% কন্টেনার কোথায় যায়? আপনারা হয়তো ভাবছেন যে বাকি কন্টেনারগুলো খালি ফেরত পাঠানো হয়, কিন্তু তা নয়। সেই কন্টেনারগুলো পুরো আমেরিকার জঞ্জাল বা জাঙ্ক ইয়ার্ডগুলোতে পৌঁছছে। এমনটা হওয়ার কারণ হলো, একটি খালি কন্টেনার চীনে ফেরত পাঠাতে প্রায় $৩,০০০ খরচ হয়। তাছাড়া এই খালি বাক্সটি জাহাজে সেই জায়গায় দখল করে যেখানে একটি ভরা কন্টেনার রাখা যেত, যার মধ্যে লাখ লাখ ডলারের পণ্য থাকতে পারত। এই কারণেই চীনের $৩,০০০ খরচ করে ব্যবহৃত কন্টেনার ফেরত নেওয়ার প্রয়োজন পড়ে না, কারণ চীন সেই একই কন্টেনার নতুন করে মাত্র $২,০০০ তৈরি করে ফেলতে পারে। প্রতি বছর ২৫ লাখ নতুন কন্টেনার তৈরি করা হয়, যেখানে পুরনো কন্টেনারের কোনো অভাব নেই। তাহলে এখন প্রশ্ন হলো, আমেরিকা এবং ইউরোপে আটকে থাকা এই খালি কন্টেনারগুলো দিয়ে শেষ পর্যন্ত কি করা হয়? অনেক কন্টেনার সস্তায় স্টোরেজ বা কনস্ট্রাকশন সাইটের জন্য বিক্রি করে দেওয়া হয়। আজকাল এগুলো দিয়ে বাড়ি এবং অফিসও তৈরি করা হচ্ছে। আর যখন কিছুই করার থাকে না, তখন এগুলো গলিয়ে ইস্পাত বা স্টিল বের করে নেওয়া হয়, কারণ একটি কন্টেনারে প্রায় ২ টন স্টিল থাকে। পরের বার যখন আপনি কোনো বন্দরের পাশ দিয়ে যাবেন এবং সেখানে স্টিলের কন্টেনারগুলো একে অপরের উপর স্তূপ করা দেখতে পাবেন, তখন মনে রাখবেন এটি শুধুই আবর্জনা নয়, বরং বিশ্বের বিগড়ে যাওয়া অর্থনীতির এক অদ্ভুত গল্প। এবার আসা যাক সেই প্রশ্নের দিকে যা বড় বড় বুদ্ধিমানদেরও ধাঁধায় ফেলে। আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও কেন তারা নিজেদের তেল ব্যবহার করতে পারে না? বিশ্বের মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে, আমেরিকা বর্তমানে তেল উৎপাদনে ১ নম্বরে রয়েছে। সৌদি আরব এবং রাশিয়াও তাদের পেছনে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত তেল উত্তোলন করা সত্ত্বেও আমেরিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। অর্থাৎ তারা নিজেদের তেল বিক্রি করে দেয় এবং নিজেদের ব্যবহারের জন্য অন্যদের কাছ থেকে কেনে।
এর পেছনে 3টি বড় রহস্য লুকিয়ে আছে। সবচেয়ে প্রথম কারণটি হল তেলের রসায়ন বা কেমিস্ট্রির পার্থক্য। সব তেল একরকম হয় না। আমেরিকার মাটি থেকে যে তেল বের হয় তাকে বলা হয় লাইট ক্রুড অয়েল। এটি হালকা তেল যার ঘনত্ব বা ভিসকোসিটি কম। কিন্তু সমস্যা হলো আমেরিকার পুরনো রিফাইনারিগুলো হেভি ক্রুড অয়েল বা ভারী তেল পরিষ্কার করার জন্য তৈরি করা হয়েছে। এই রিফাইনারিগুলো সেই সময় তৈরি করা হয়েছিল যখন আমেরিকা মেক্সিকো এবং ভেনেজুয়েলা থেকে গাঢ় তেল আমদানি করত। এখন যদি তারা নিজেদের লাইট ক্রুড অয়েল পরিষ্কার করতে চায়, তবে তাদের পুরো প্রযুক্তি পরিবর্তন করতে হবে, যাতে $200 বিলিয়ন বেশি খরচ হবে। এত টাকা খরচ করার চেয়ে তারা নিজেদের লাইট ক্রুড অয়েল বিশ্বের কাছে চড়া দামে বিক্রি করে দেয় এবং বাইরে থেকে সস্তায় হেভি ক্রুড অয়েল কিনে নেয়। তবে শুধুমাত্র তেলের রসায়নই আমেরিকাকে এমনটা করতে বাধ্য করে না। দ্বিতীয় কারণটি হলো লজিস্টিক বা পরিবহন ব্যবস্থা সংক্রান্ত সংকট। আমেরিকায় তেল যেখানে পাওয়া যায় সেখান থেকে রিফাইনারিগুলো অনেক দূরে। উদাহরণস্বরূপ, টেক্সাসে তেলের পুরো সমুদ্র রয়েছে, কিন্তু সেখান থেকে নিউ ইয়র্ক বা ইস্ট কোস্ট পর্যন্ত তেল পৌঁছানোর জন্য কোনো পাইপলাইন নেই। ক্যালিফোর্নিয়ার অবস্থা তো এমন যে এটি একটি অয়েল আইল্যান্ড বা তেলের দ্বীপে পরিণত হয়েছে। সেখানে পাইপলাইন না থাকার কারণে তারা 70% তেল বাইরের দেশগুলো থেকে আমদানি করতে বাধ্য হয়। এমনিতে এই দুটি কারণই যথেষ্ট ছিল, কিন্তু কফিনের শেষ পেরেকটি ঠুকেছে দ্য জোনস অ্যাক্ট। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্য এবং সরঞ্জাম সমুদ্রের ওপারে নিয়ে যাওয়ার জন্য একটি বড় সমস্যা দেখা দেয়। আমেরিকার কাছে তখন নিজেদের এত জাহাজ ছিল না যা তাদের সৈন্যদের সমুদ্র পার করে নিয়ে যেতে পারে। তখন তারা অন্য দেশের জাহাজ এবং নাবিকদের সাহায্য নিয়েছিল ঠিকই, কিন্তু এতে একটি নতুন আশঙ্কার সৃষ্টি হয়। যদি কখনো আমেরিকার বন্ধু দেশগুলোর সাথেই যুদ্ধ বেঁধে যায়, তবে তাদের কাছে নিজেদের সৈন্যদের সরানোর জন্য প্রশিক্ষিত নাবিক এবং জাহাজ থাকবে না। এই সমস্যার একটাই সমাধান ছিল, আমেরিকার নিজস্ব মার্চেন্ট মেরিন শিপ থাকতে হবে, যা সাধারণত কার্গো পরিবহন করবে, কিন্তু প্রয়োজনে সেগুলোকে যুদ্ধের মোড়ে রূপান্তর করা যাবে। এর পরিপ্রেক্ষিতে সিনেটর ওয়েসলি জোনস একটি বিল পেশ করেন। এই বিল বা আইন অনুযায়ী আমেরিকার এক বন্দর থেকে অন্য বন্দরে পণ্য পাঠানোর জন্য জাহাজটি অবশ্যই আমেরিকান হতে হবে এবং তার ক্রিউ বা নাবিকরাও আমেরিকান হতে হবে। এখন যেহেতু আমেরিকায় সমুদ্রগামী জাহাজ তৈরি করা চীনের তুলনায় 3 গুণ বেশি ব্যয়বহুল এবং সেখানে নাবিকদের বেতনও অনেক বেশি, তাই এই আইন উল্টো তাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। টেক্সাস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত তেল পৌঁছানোর জন্য আমেরিকার কাছে হাতে গোনা কয়েকটি জাহাজই অবশিষ্ট রয়েছে এবং তাদের ভাড়াও এত বেশি যে প্রতি ব্যারেল তেলে $5 খরচ বেড়ে যায়। তাই আমেরিকান রিফাইনারিগুলো মনে করে যদি তারা নিজেদের তেল বাদ দিয়ে বাইরের দেশ থেকে তেল আমদানি করে, তবুও তাদের সস্তা পড়বে। একটি আইন যা আমেরিকাকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছিল, সেটি এখন ধীরে ধীরে আমেরিকাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। এগুলোই সেই অদ্ভুত কারণ যার জন্য আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী হয়েও অন্যদের ওপর নির্ভরশীল। আমেরিকার এই পরাধীনতার প্রসঙ্গ বাদ দিয়ে যদি আমরা ইরানের পরাধীনতার কথা বলি, তবে আমেরিকা ইরানের ওপর বহু বছর ধরে নিষেধাজ্ঞা বা স্যাংশনস দিয়ে রেখেছে। এই নিষেধাজ্ঞার কারণে ইরান আমেরিকা এবং আমেরিকার বন্ধু দেশগুলোর কাছ থেকে না কোনো কিছু কিনতে পারে, না বিক্রি করতে পারে। কিন্তু ইরানের মহানেয়ারে আপনারা আমেরিকান এবং ইউরোপিয়ান জাহাজের একটি বড় বহর দেখতে পাবেন। তাহলে এখানে প্রশ্ন জাগে, ইরান কিভাবে বোয়িং 777 বিমান পাচার করে? 2024-25 সালে ইরান বিশ্বকে তখন অবাক করে যখন তাদের কাছে হঠাৎ 5টি বোয়িং 777 বিমান আবির্ভূত হয়। এটি সম্ভব হয়েছে বহু বছরের পরিকল্পনার মাধ্যমে। অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস মরুভূমিতে পুরনো বিমানের একটি বিশাল কবরস্থান রয়েছে, যার ওপর ইরানের নজর ছিল। সেখানে সিঙ্গাপুর এয়ারলাইন্সের পুরনো কিন্তু ব্যবহারযোগ্য 5টি বোয়িং 777 দাঁড়িয়েছিল। ইরান সরাসরি সেই বিমানগুলো কিনতে পারত না, তাই একটি আমেরিকান ভিত্তিক কোম্পানি আইরান এভিয়েশনের মাধ্যমে এই বিমানগুলো কেনা হয়। এরপর এই বিমানগুলো চীনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মাদাগাস্কারে একটি ভুয়া কোম্পানি উডান এভিয়েশনের কাছে বিক্রি করা হয়। এই কোম্পানিগুলোর কোনো অস্তিত্ব ছিল না, এগুলো শুধু কাগজেই ছিল যাতে আমেরিকান নজর এড়ানো যায়। যখন বিমানগুলো মাদাগাস্কারের পতাকাতলে নিবন্ধিত হয়ে যায়, তখন আমেরিকার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নিয়ন্ত্রণ শেষ হয়ে যায়। এরপর এই বিমানগুলোকে কম্বোডিয়ায় আনা হয়। কম্বোডিয়া এমন একটি দেশ যেখানে এভিয়েশনের নিয়মকানুন অতটা কঠোর নয়। এখানে এই বিমানগুলো বিশ্বের নজর থেকে আড়াল হয়ে যায়। জুলাই 2025-এ এই বিমানগুলো কম্বোডিয়া থেকে কেনিয়া যাওয়ার জন্য ফ্লাইট প্ল্যান জমা দেয়। দেখানো হয় যে এগুলো কেনিয়াতে রক্ষণাবেক্ষণের জন্য যাচ্ছে, কিন্তু যেইমাত্র তারা আফগানিস্তানের আকাশসীমায় পৌঁছায়, যেখানে তালিবানের নজরদারি বেশ দুর্বল, তারা তাদের ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। রাডার থেকে অদৃশ্য হওয়ার পর এই বিমানগুলো কেনিয়া যাওয়ার পরিবর্তে রাস্তা পরিবর্তন করে ইরানের বিভিন্ন শহর চাবাহার, জাদেহান এবং মাসাদে অবতরণ করে। বিশ্ব পরিস্থিতি বুঝে ওঠার আগেই এই 5টি বোয়িং 777 ইরানের মহান এয়ারের বহরের অংশ হয়ে যায়। এখন আমেরিকা আর কিছুই করতে পারবে না, কারণ
কেনা এবং বেচার সাথে যুক্ত সমস্ত আমেরিকান কোম্পানি ভুয়া নামে নিবন্ধিত ছিল। আজ মহান এয়ারের কাছে 50 থেকে 60টি সক্রিয় বিমান রয়েছে, যার বেশিরভাগই এয়ারবাস, তবে 7টি আমেরিকান কোম্পানি বোয়িংয়ের জাহাজও আছে। এই বিমানগুলো অন্য দেশে অবতরণও করে এবং তাদের আকাশসীমাও ব্যবহার করে, কিন্তু আমেরিকা কিছুই করতে পারে না, কারণ শিকাগো কনভেনশন আইন অনুযায়ী যতক্ষণ না কোনো দেশ অন্য কোনো দেশের সাথে যুদ্ধাবস্থায় থাকে ততক্ষণ তারা বেসামরিক বিমানগুলোকে তাদের আকাশসীমা ব্যবহার করতে বা অবতরণ করতে বাধা দিতে পারে না। তবে নিষেধাজ্ঞার কারণে মহান এয়ারের ফ্লাইটগুলোকে অনেক দেশ তেল নেওয়ার বা রিফুয়েলিংয়ের অনুমতি দেয় না। যদি ইউরোপ বা আমেরিকার বন্ধু দেশগুলো ইরানি এয়ারলাইনকে আকাশসীমা ব্যবহার করতে বাধা দেয়, তবে ইরানও তাদের বিমানগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিতে পারে। আর যদি এমনটা হয়, তাহলে মধ্যপ্রাচ্য থেকে ইউরোপগামী ফ্লাইটগুলোকে বিশাল ক্ষতির মুখোমুখি হতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমেরিকার অর্থনীতি বা ইরানের রাজনীতি, বিশ্বের এই লুকানো সমীকরণগুলো নিয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এমন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বিশ্বের লুকানো সত্যের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।